প্রিয় শিক্ষার্থী, হোম টিচিং বাই শহীদুল স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, NS আমিন রেসিডেন্সিয়াল স্কুল, উলিপুর, কুড়িগ্রাম। আজ আমি তোমাদের শেখাবো কিভাবে প্যাসেজ ন্যারেশন এর ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। যেহেতু আমি পূর্বের ভিডিওগুলোতে তোমাদেরকে শিখিয়েছিলাম সেন্টেন্স ন্যারেশন এর সম্পূর্ণ আলোচনা, আর সেন্টেন্স ন্যারেশনের সম্পূর্ণ আলোচনা শেষ করার পর আজকে আমি তোমাদের শেখাবো প্যাসেজ ন্যারেশন। তোমরা জানো সেন্টেন্স ন্যারেশনের দুইটি অংশ, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব অংশ আর একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ অংশ। একটা এক্সাম্পল দিয়ে বলা যায়, হি সেইড টু মি, কমা ইনভার্ট কমা শুরু, আই অ্যাম ইউর ফ্রেন্ড, ফুল স্টপ ইনভার্ট কমা ক্লোজ। এরকম একটি সেন্টেন্সকে আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে বলা যায় হি সেইড টু মি, এটি হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব অংশ, আর ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটি আছে অর্থাৎ আই অ্যাম ইউর ফ্রেন্ড অথবা আই অ্যাম ইউর ব্রাদার, যাই হোক, এটি হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ অংশ। তাহলে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে প্রত্যেকটি সেন্টেন্স ন্যারেশনের প্রধানত দুটি অংশ, একটা রিপোর্টিং ভার্ব অংশ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ অংশ। আর এই সেন্টেন্স ন্যারেশনের যতগুলো এক্সাম্পল বা যতগুলো এক্সারসাইজ আমি তোমাদের দেখিয়েছিলাম পূর্বের ভিডিওতে, তোমরা জানো প্রত্যেকটি এক্সাম্পলের ক্ষেত্রে শুরুতে ছিল রিপোর্টিং ভার্ব অংশটি এবং শেষের দিকে ছিল রিপোর্টেড স্পিচ অংশটি। এখন আমরা আজকে যেহেতু প্যাসেজ ন্যারেশনে আলোচনা করব, আর প্যাসেজ ন্যারেশনের আলোচনার শুরুতে বলতে হয় যে প্যাসেজ ন্যারেশন কিন্তু সেন্টেন্স ন্যারেশন থেকে আলাদা কোনো বিষয় নয়। কেননা সেন্টেন্স ন্যারেশনের জন্য যে নিয়মগুলো বা যে রুলসগুলো তোমরা শিখে ফেলছো, সেই রুলসগুলো দ্বারাই কিন্তু তোমাদের শেখানো হচ্ছে আজকে প্যাসেজ ন্যারেশন। এরপরেও প্যাসেজ ন্যারেশনের জন্য আলাদা ছোটোখাটো কিছু বিষয় আছে, আর সেই বিষয়গুলোকে ভাগ করে বা বিভিন্নভাবে ভাগ করে রুল বাই রুল করে করে বেশ কিছু রুলস এর আলোচনা আজকে তোমাদের সামনে আমি করে দেব। আর এই আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণরূপে দেখবে, তাহলে আমি আশা করি তোমরা যেভাবে সেন্টেন্স ন্যারেশন আয়ত্ত করছো ঠিক সেভাবেই প্যাসেজ ন্যারেশন এই অংশটিও তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তাহলে প্যাসেজ ন্যারেশন এর প্রথম স্টেপে চলো আমরা শুরু করি। রুল 1, আমি কিন্তু তোমাদের এই প্যাসেজ ন্যারেশনের জন্য যে রুলসগুলো তোমাদের আমি শেখাবো আজকে, সেগুলো তোমাদের লিখে দেব না, আমি আলোচনা করে দেব। পাশাপাশি আলোচনার শেষে তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে এক্সাম্পলে এক্সপ্লেন করে দেব। আমি আশা করি তোমরা খাতা কলম সাথে নিয়ে আমার ভিডিওটি দেখতেছো, আর যখন আমি তোমাদের রুলসগুলো আলোচনা করব, এই রুলসগুলো থেকে ইম্পর্টেন্ট যে কথাগুলো তোমাদের মনে হবে সেগুলো তোমরা নোট করে নেবে, আর এক্সাম্পলটি তো তোমরা দেখতেই পাচ্ছ। তো শুরুতে আমি তোমাদের রুল 1-এ যা বলবো তা হলো প্যাসেজ ন্যারেশন এর মধ্যে রিপোর্টিং ভার্ব অংশটি সেন্টেন্সের শেষে বা মাঝেও থাকতে পারে, সেটিকে ন্যারেশন ইনডিরেক্ট করার সময় অবশ্যই শুরুতে বসাতে হবে। অর্থাৎ আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করো। যদি তোমাদের এক্সাম্পলটি এরকম হয়, আই অ্যাম টিচিং ইউ, কমা ইনভার্ট কমা ক্লোজ, টিচার সেইড টু মি, তাহলে চিন্তা করে দেখো যখন তোমরা সেন্টেন্স ন্যারেশনের আলোচনা শিখছিলে তখন তোমাদের এরকম সেন্টেন্সটি কিন্তু ছিল না। তোমাদের এক্সাম্পল ছিল, আগে ছিল এই অংশটি টিচার সেইড টু মি, তারপরে কমা ইনভার্ট কমা শুরু, তারপর ছিল তোমাদের আই অ্যাম টিচিং ইউ ফুল স্টপ ইনভার্ট কমা ক্লোজ। কিন্তু এখানে দেখো রিপোর্টিং ভার্ব অংশটি কিন্তু শেষে চলে গেছে। টিচার সেইড টু মি এই অংশটি হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, এটি শেষে আছে, আর আই অ্যাম টিচিং ইউ এটি হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ অংশ যা সেন্টেন্সের শুরুতে আছে। আর আমি তোমাদের বলে দিলাম যে প্যাসেজ ন্যারেশনের মধ্যে রিপোর্টিং ভার্বটি সেন্টেন্সের শেষে বা মাঝখানে থাকতে পারে, সেক্ষেত্রে ন্যারেশন ইনডিরেক্ট করার সময় এই রিপোর্টিং ভার্বটিকে শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে ইনডিরেক্ট করবো এইভাবে। আগে চিন্তা করে দেখতে হবে যে সেন্টেন্সটি অর্থাৎ রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ হয় তাহলে অ্যাসার্টিভের মতো করে রিপোর্টিং ভার্ব অংশটি আমাদের পরিবর্তন করতে হবে। আর যদি ইন্টারোগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো করে পরিবর্তন করতে হবে। অর্থাৎ
সেন্টেন্স ন্যারেশনের নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের প্যাসেজ ন্যারেশনের কাজ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আই অ্যাম টিচিং ইউ, এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব অংশের পরিবর্তন কিভাবে করি, যে প্রথম সাবজেক্টটি ঠিক রাখি। তাহলে আমরা প্রথম সাবজেক্ট পাচ্ছি এখানে পাচ্ছি আমরা এখানে টিচার। তাহলে শুরুতে আমি দেখব টিচার, এরপরে রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে আমি বসাবো টোল্ড। তাহলে এখানে লিখবো আমি টোল্ড। তারপরে আমাদের অবজেক্ট হচ্ছে মি, সেই অবজেক্ট মি বসাবো এখানে। এরপরে কমা আর এই দুই দিকে থাকে ইনভার্টেড কমার পরিবর্তে বসাবো দ্যাট। তাহলে আমি এখানে বসালাম দ্যাট। আর এরপরে আমাদের কাজ হলো রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট থেকে বাকি অংশ। তোমরা কি মনে করতে পারতেছো আমি যে কাজটি করতেছি এটি কিন্তু অবশ্যই সেন্টেন্স ন্যারেশনের রুল 1 অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রুলটি আছে তোমাদেরকে আমি শিখাইছিলাম, সেই রুল থেকে আলোচনা করতেছি। যেহেতু আমাদের এখানে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমাদের 1 নাম্বার কাজ হলো প্রথম সাবজেক্ট বসে আমরা প্রথম সাবজেক্ট টিচার বসালাম। তারপরে 2 নাম্বার কাজ ছিল আমাদের সেই টু এর পরিবর্তে টোল্ড বসাতে হবে, সেই টোল্ড বসালাম যেহেতু রিপোর্টিং ভার্ব অংশ অবজেক্ট আছে। এরপরে অবজেক্ট বসে অবজেক্ট মি বসালাম। এরপরে আমাদের কাজ হলো কমা ইনভার্ট কমা তুলে দ্যাট বসে আমি এখানে দ্যাট বসালাম। তারপরে আমাদের শেষ 5 নাম্বার কাজটি রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট থেকে বাকি অংশ। এখানে রিপোর্টেড সাবজেক্ট আছে আমাদের আই ফার্স্ট পারসন। তাহলে প্রথম সাবজেক্ট অনুসরণ করো। প্রথম সাবজেক্ট কোনটি আমাদের এখানে, অবশ্যই টিচার আমাদের হচ্ছে প্রথম সাবজেক্ট। তাহলে টিচারকে অনুসরণ করলো। টিচার এর প্রোনাউন আমরা ধরে নেব হি। আর যদি হি ধরে নেই, আই এখানে সাবজেক্ট, এই ফার্স্ট পারসন এখানে সাবজেক্ট আকারে আছে, তাহলে হি এর সাবজেক্ট ফ্রম হি, সেই হি আমরা এখানে বসাবো। আর এই হি কে বা কার পরিবর্তে হি বসালাম, তা অবশ্যই এখানে দেখা যাচ্ছে টিচারের পরিবর্তে আমরা হি বসালাম, কিন্তু এই হি যে টিচারের পরিবর্তে সেই কথাটা স্পষ্ট করে বোঝানোর জন্য এই টিচার এর প্রথম যে অক্ষরটি আছে টি, এই টি অক্ষরটিকে আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে লিখে দেব। বাস, এরপরে আমাদের কাজ হলো এখানে আছে আমাদের সাহায্য ভার্ব এম। তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য ভার্ব ব্যবহার করব ওয়াজ অথবা ওয়ার। সাবজেক্ট এখানে আমাদের হি, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টে আমরা অবশ্যই ওয়াজ বসাই। তাহলে আমি এখানে বসাবো ওয়াজ। এরপর আমাদের এখানে আছে টিচিং, এটি ভার্ব। যেহেতু এখানে আমাদের ডেরি ন্যারেশন কন্টিনিউয়াস ছিল, তাই ভার্বের সাথে আইএনজি, ইনডিরেক্ট আমাদের কন্টিনিউয়াস টেন্সেই থাকতেছে। তাহলে আমরা এখানেও ভার্বের সাথে আইএনজি রেখে দেবো। আমরা এখানে লিখবো টিচিং। তারপরে আমাদের আছে এখানে একটি পারসন ইউ সেকেন্ড পারসন। তাহলে কমা এর আগের অবজেক্টকে অনুসরণ করবে। কমা এর আগের অবজেক্ট আমাদের এখানে আছে মি, এই ইউ মিকে অনুসরণ করলো। ইউ এখানে অবজেক্ট ফর্মে আছে, যেহেতু ভার্বের পরে অবস্থান করতেছে সেই কারণে ইউ আছে এখানে অবজেক্ট। তাহলে মি এর অবজেক্ট আমরা এখানে বসাবো। মি এর অবজেক্ট, মি সাধারণত অবজেক্ট, সেই কারণে আমরা এখানে বসাবো মি। হয়ে গেল আমাদের রুল 1 এর কাজ। তোমরা মনে রাখবে যে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব অংশটি সেন্টেন্সের শেষে অথবা মাঝখানে অবস্থান করতে পারে, কিন্তু ইনডিরেক্ট করার সময় অর্থাৎ ন্যারেশন পরিবর্তন করার সময় ওই রিপোর্টিং ভার্বটিকে সেন্টেন্স ন্যারেশনের নিয়ম অনুযায়ী শুরুতে বসাতে হবে। এরপর আমরা যাচ্ছি রুল 2 তে। লক্ষ্য করো, রুল 2 তে আমি তোমাদের যা শেখাবো তা হচ্ছে প্যাসেজ ন্যারেশন এর মধ্যে যদি ইনভার্টেড কমার ভেতরে ইএস ওয়াইইএস এই ইএস ওয়ার্ডটি থাকে অথবা এন ও নো এই নো ওয়ার্ডটি থাকে, তাহলে যথাক্রমে ইএস অথবা নো এর পরিবর্তে ন্যারেশন ইনডিরেক্ট করার সময় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসাতে হবে। অর্থাৎ যদি ইনভার্টেড কমার ভেতরে ইএস থাকে তাহলে তার পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি ইনভার্টেড কমার ভেতরে নো থাকে তাহলে তার পরিবর্তে ইনডিরেক্ট করার সময় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসাতে হবে। আমি তোমাদের একটি এক্সাম্পল দিছি, এখানে সেটি আলোচনা করে দিচ্ছি। লক্ষ্য করো, হি সেড টু মি ইয়েস। এখন সে আমাকে বলল, কি বলল? ইয়েস, হ্যাঁ। তার কোনো কিছু কথার বা কোনো কথার প্রেক্ষিতে কিন্তু ইয়েস বলা হচ্ছে। কোন কথার প্রেক্ষিতে সেটা আমাদের লেখার প্রয়োজন নেই। এখানে আমরা যখন প্যাসেজ সরাসরি প্যাসেজ যাবো তখন আমাদের এই আলোচনাগুলো এসে যাবে। কিন্তু এখানে আমরা দেখতেছি যে সে আমাকে বলছে, কি বলছে? সে আমাকে বলল, কি বলল? ইয়েস, হ্যাঁ। তাহলে এই ইয়েস এর পরিবর্তে আমরা কি বসাবো? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। সেই কথাটি বোঝানোর জন্য আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। তাহলে আমি ন্যারেশনটি পরিবর্তন করতেছি। দেখো, শুরুতে আমাদের প্রথম সাবজেক্টটি ঠিক থাকবে, তাহলে আমি সাবজেক্ট এখানে লিখলাম
হি। আর যেহেতু হি এর বক্তব্য ছিল ইয়েস, তাহলে হি এর পরে থাকা যে কথাগুলো আছে সব কিছুর পরিবর্তে আমরা একত্রে এই ইয়েস এর পরিবর্তে যে কথাটি বসার কথা বললাম সেটি হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আমি এখানে লিখবো রিপ্লাইড, তোমরা বানানটি মনে রাখবে, REPLIED, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। বাস হয়ে গেল আমাদের 2 নাম্বার রুলের কাজটিও আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে গেল। রুল নাম্বার 3-র মধ্যে আমি তোমাদের যা শেখাবো তা হলো প্যাসেজ ন্যারেশনের মধ্যে ইনভার্টেড কমার ভেতরে যদি থ্যাংক ইউ থাকে, থ্যাংক ইউ ধন্যবাদ বা তোমাকে ধন্যবাদ, এই অর্থে থ্যাংক ইউ যদি থাকে তাহলে ন্যারেশন ইনডিরেক্ট করার সময় তোমরা কিভাবে ন্যারেশন ইনডিরেক্ট করবে সেটি তোমাদের আলোচনা করবো আমি রুল 3-তে। লক্ষ্য করো এখানে তোমাদের একটি এক্সাম্পল দেয়া আছে, হি সেড টু মি থ্যাংক ইউ, অর্থাৎ হি সেড টু মি কমা ইনভার্ট কমা শুরু, থ্যাংক ইউ ফুল স্টপ ক্লোজ। আর তোমাদের আমি আগে এক্সপ্লেন করে দিচ্ছি যে যদি ইনভার্টেড কমার ভেতরে থ্যাংক ইউ থাকে তাহলে ন্যারেশন পরিবর্তন করার সময় কাজটি অত্যন্ত সহজ, যে তোমাদের প্রথমে রিপোর্টিং ভার্ব অংশের এই রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্টটি বসাতে হবে, তারপরে তোমাদের থ্যাংক অথবা থ্যাঙ্কড বসাতে হবে। অর্থাৎ রিপোর্টিং রিয়েল যে তোমাদের রিপোর্টিং ভার্বটি আছে সেটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে থ্যাঙ্ক THAN কে থ্যাঙ্ক, আর যদি পাস্ট ফর্ম সেইড এ থাকে তাহলে তোমাদের থ্যাঙ্কড THAN কে ED থ্যাঙ্কড বসাতে হবে এবং এরপর রিপোর্টিং ভার্ব অংশের অবজেক্ট বসাতে হবে। সুতরাং তোমাদের একবার আমি তোমাদের স্ট্রাকচারালি বলে দিচ্ছি যে সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক অথবা থ্যাঙ্কড প্লাস অবজেক্ট বসাতে হয়। রিপোর্টেড স্পিচ এর মধ্যে থ্যাংক ইউ থাকলে ন্যারেশন পরিবর্তন করার সময় সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক অথবা থ্যাঙ্কড প্লাস অবজেক্ট বসাতে হয়। তাহলে এই ন্যারেশনটি আমরা ইনডিরেক্ট করতেছি। দেখো প্রথমে আমাদের রিপোর্টিং ভার্ব অংশের যেহেতু আমাদের রিপোর্টেড স্পিচে আছে থ্যাংক ইউ, তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় প্রথমে রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্ট হি আছে, এই হি বসালাম এখানে। এরপর রিপোর্টিং ভার্বটি যেহেতু পাস্ট ফর্ম আছে তাহলে আমরা থ্যাঙ্ক এর পাস্ট ফর্ম থ্যাঙ্কড বসাবো, তাহলে আমি এখানে লিখবো থ্যাঙ্ক THANKED থ্যাঙ্কড। এরপর আমাদের রিপোর্টিং ভার্ব অংশেরই অবজেক্ট বসাতে হবে, অবজেক্ট এখানে আমাদের আছে মি, তাহলে আমি এখানে বসাবো মি, তাহলে হয়ে গেল হি থ্যাঙ্কড মি। আমাদের রুল নাম্বার 3-র যে এক্সাম্পলটি সেটিও আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে গেল। এরপর আমি তোমাদের আলোচনা করব রুল নাম্বার 4। লক্ষ্য করো যদি তোমাদের রুল নাম্বার 4 এরকম হয়, তোমাদের ইনভার্টেড কমার ভেতরে যদি থাকে গুড বাই, তাহলে তোমরা ইনডিরেক্ট করার সময় কিভাবে সেটা ইনডিরেক্ট করবে। তোমাদের মনে রাখতে হবে যে প্যাসেজ ন্যারেশনের মধ্যে ইনভার্টেড কমার ভেতরে যদি গুড বাই থাকে তাহলে সেটাকে ইনডিরেক্ট করার সময় তোমাদের প্রথম কাজ হলো রিপোর্টিং ভার্ব অংশের এই রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্ট বসাতে হবে এবং তারপর তোমাদের BID বিড অথবা BADE বেড, অর্থাৎ যদি তোমাদের রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে বিড BID, আর যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে থাকে তাহলে তোমাদের বেড বসাতে হবে। এরপর এই রিপোর্টিং ভার্ব অংশের অবজেক্ট বসাতে হবে আর সর্বশেষ ওই গুড বাই কথাটি তোমাদের বসাতে হবে। তাহলে আমি তোমাদের আবারও বলতেছি যে গুড বাই যুক্ত ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করার সময় তোমাদের যে কাজগুলো করতে হবে তা হলো সাবজেক্ট বসাতে হবে, তারপরে তোমাদের বিড অথবা বেইড বসাতে হবে, এরপর অবজেক্ট বসাতে হবে, এরপর সর্বশেষ কাজটি হচ্ছে গুড বাই বসাতে হবে। আমি তোমাদের এক্সাম্পলটি করে দিচ্ছি, লক্ষ্য করো এখানে আমাদের যেহেতু রিপোর্টেড স্পিচের মধ্যে আছে গুড বাই, তাহলে প্রথম সাবজেক্ট হচ্ছে হি, আমি এখানে হি বসাবো, বাস আমি এখানে হি বসালাম। তারপরে আমাদের কাজ হলো বিড অথবা বেইড বসানো, যেহেতু রিপোর্টিং ভার্বটি এখানে সেইড পাস্ট ফর্মে আছে তাহলে আমরা বেইড বসাবো BADE বেইড। তারপরে রিপোর্টিং ভার্ব অংশের অবজেক্ট বসাতে হবে, আমাদের রিপোর্টিং ভার্ব অংশের অবজেক্ট আছে হিজ ফ্রেন্ড, তাহলে আমি এখানে লিখবো হিজ ফ্রেন্ড। তারপর আমাদের শেষ কাজটি হলো গুড বাই বসাতে হবে, আমরা এখানে লিখবো গুড বাই। এখানে আমাদের গুড জি ছিল ক্যাপিটাল লেটার আর এখানে আমাদের হয়ে যাবে স্মল লেটার, আমি লিখবো গুড বাই। হয়ে গেল আমাদের 4 নাম্বার এক্সাম্পলটি, 4 নাম্বার রুল এর এক্সাম্পলটি। আমাদের ডিরেক্ট ছিল হি সেড টু হিজ ফ্রেন্ড
গুড বাই, ইনডিরেক্ট হয়ে গেল হি বেড হিজ ফ্রেন্ড গুড বাই। এবারে আমি তোমাদের রুল নাম্বার 5 নিয়ে আলোচনা করব। রুল নাম্বার 5 এর মধ্যে তোমরা পাচ্ছ যে পেহেজ নারেশনের মধ্যে ইনভার্টেড কমার ভেতরে যদি গুড মর্নিং, গুড ইভিনিং অথবা গুড নাইট ইত্যাদি এরকম কোনো কথা থাকে, তাহলে তোমরা এরকম ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করার সময় কিভাবে এই কাজটি করবে আমি তোমাদের রুল নাম্বার 5 এর মধ্যেই আলোচনা করে দিচ্ছি। তোমরা একটু মনোযোগী হও। তোমরা মনে রাখবে, যদি ইনভার্টেড কমা এর ভেতরে গুড মর্নিং, গুড ইভিনিং অথবা গুড নাইট ইত্যাদি থাকে, সেক্ষেত্রে এরকম ন্যারেশনকে ইনডিরেক্ট করার সময় শুরুতে তোমরা সাবজেক্ট বসাবে, অর্থাৎ এই রিপোর্টিং ভার্ব অংশের যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টটি বসাবে। এরপর বসাতে হবে উইশ অথবা উইশড, কেননা এই গুড মর্নিং অথবা গুড ইভিনিং অথবা গুড নাইট যুক্ত সেন্টেন্সগুলো কিন্তু এরকম যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে এই কথাগুলো বলেই কিন্তু উইশ করে বা উইশ করার মতো কথা কিন্তু এগুলো। সে কারণে তোমরা প্রথম সাবজেক্ট বসানোর পর সাবজেক্টের পরে তোমরা উইশ অথবা উইশড বসাবে। এবং উইশ অথবা উইশড দুইটার পার্থক্য তোমরা অবশ্যই বুঝতে পারছো, তবুও আমি বলে দিচ্ছি যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে অবশ্যই উইশ বসাতে হবে, আর যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে থেকে তাহলে অবশ্যই উইশড বসাতে হবে। আর সাবজেক্ট প্লাস উইশ অথবা উইশড বসানোর পর তোমরা অবজেক্ট বসাবে, অর্থাৎ প্রথমে রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্ট, তারপরে উইশ অথবা উইশড, এরপরে অবজেক্ট অর্থাৎ রিপোর্টিং ভার্ব অংশেরই অবজেক্ট, আর তারপরে তোমরা শেষ যে কাজটি সেটি তোমরা এই গুড মর্নিং যদি থাকে তাহলে সেই গুড মর্নিং বসাবে, গুড ইভিনিং থাকলে গুড ইভিনিং বসাবে, গুড নাইট থাকলে গুড নাইট বসাবে। বাস এভাবেই তোমরা আমরা তাহলে এই ন্যারেশনটি পরিবর্তন করে দিচ্ছি, দেখাচ্ছি। দেখো, প্রথমে আমাদের সাবজেক্ট হি বসাবো আমি, তাহলে এখানে হি বসালাম। তারপরে যেহেতু রিপোর্টিং ভার্ব সেড পাস্ট ফর্ম আছে, তাহলে আমি উইশ এর পাস্ট ফর্ম উইশড বসাবো, WISHED উইশড। তারপর অবজেক্ট এখানে মি আছে, সেই মি বসালাম। তারপর আমি বসাবো কি যে গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড নাইট যা আছে তাই বসাবো। এখানে আছে গুড মর্নিং, আমি এখানে গুড মর্নিং লিখবো, তাহলে গুড মর্নিং। বাস হয়ে গেল আমাদের 5 নাম্বার এক্সাম্পলটি, অর্থাৎ 5 নাম্বার রুল এর যে এক্সাম্পলটি আমি দিয়েছি এখানে, সেটিও আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে গেল। এবারে আমি তোমাদের আরো একটি রুল আলোচনা করব, অর্থাৎ রুল নাম্বার 6। রুল নাম্বার 6 এর মধ্যে তোমরা যা পাচ্ছ তা হলো, যদি দেখো কখনো এরকম যে ডিরেক্ট ন্যারেশনে তোমাদের রিপোর্টিং ভার্ব অংশটি একেবারে নাই, অর্থাৎ শুধুমাত্র রিপোর্টেড স্পিচ অংশটি আছে, অর্থাৎ ইনভার্টেড কমা শুরু, তারপরে একটি সেন্টেন্স বা একের বেশি সেন্টেন্স, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ। কিন্তু এই বক্তব্যটি আমরা কিন্তু এটা জানি, বা আমি মনে করি তোমরা সবাই জানো যে ইনভার্টেড কমার ভেতরে থাকা সেন্টেন্স বা সেন্টেন্সগুলো সর্বদাই কিন্তু হচ্ছে এক একটি বক্তব্য, আর রিপোর্টিং ভার্ব অংশটি হচ্ছে ওই বক্তব্যের বক্তা এবং শ্রোতাকে বোঝানোর জন্য বা বক্তাকে শ্রোতাকে তা জানানোর জন্য, প্রকাশ করার জন্য রিপোর্টিং ভার্ব অংশটি তৈরি হয়ে থাকে। কিন্তু 6 নাম্বার রুল এর মধ্যে আমরা যে আলোচনাটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে প্যাসেজ ন্যারেশনের মধ্যে কখনো কখনো এরকম হতে পারে যে শুধুমাত্র ইনভার্টেড কমার ভেতরটাই আছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি আছে, বাট রিপোর্টিং ভার্ব অংশটি একেবারে নেই। তাহলে এরকম ন্যারেশনকে ইনডিরেক্ট তোমরা কিভাবে করবে? তোমাদের মনে রাখতে হবে যে ইনভার্টেড কমার ভেতরে যা কিছু লেখা থাকে তাকে আমরা সংক্ষেপে বলি রিপোর্টেড স্পিচ, আর এই রিপোর্টেড স্পিচ হচ্ছে একটি বক্তব্য। আর এই একটা বক্তব্য এমনি এমনি তৈরি হতে পারে না, কেননা একটা বক্তব্যের একজন বক্তা লাগবে, এক বা একাধিক বক্তা লাগবে, আবার ওই বক্তব্যের শ্রোতাও এক বা একাধিক শ্রোতা লাগবে। যেহেতু আমরা রুল নাম্বার 6 এর মধ্যে কোনো রিপোর্টিং ভার্ব অংশ পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা বক্তা এবং শ্রোতা তৈরি করে বা ধরে নিয়ে রিপোর্টিং ভার্ব তৈরি করে আমরা ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। তোমাদের মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব অংশ নেই এমন ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করার সময় বক্তা হিসেবে, অর্থাৎ আমরা বারবার বলে যাচ্ছি যে হি সেড টু মি, হি সেড টু মি, এখানে কিন্তু বক্তা আছে হি, আর হি এর জায়গায় বক্তা হিসেবে বা সাবজেক্ট হিসেবে ধরে নিতে হবে দা স্পিকার সাবজেক্ট। এবং ওই যে বারবার বলতেছি হি সেড টু মি, হি সেড টু মি, মি যে আছে, মি কিন্তু শ্রোতা, আর এই শ্রোতার জায়গায় আমরা ধরে নেব দা লিসেনার, কেননা স্পিকার মানেই তো বক্তা যিনি বলেন, আর লিসেনার মানে শ্রোতা যিনি শোনেন। তাহলে আমরা বক্তার জায়গায় দা স্পিকার এবং শ্রোতার জায়গায় দা লিসেনার ধরে নেব।
আর রিপোর্টিং ভার্বটি যেটি রিয়েল রিপোর্টিং ভার্ব সেড বা সেজ বা সে, এটিকে আমরা সাধারণত পাস্ট ফর্মে ধরেই কাজটি করে নেব বা এরকম ন্যারেশন পরিবর্তন করব। তাহলে লক্ষ্য করো, আমি তোমাদের এক্সাম্পলটি এক্সপ্লেন করেই দিচ্ছি। এখানে আছে রাজীব হ্যাজ ডান দা ওয়ার্ক। এই রাজীব হ্যাজ ডান দা ওয়ার্ক সেন্টেন্সটির দুই দিকে কিন্তু আছে, ইনভার্ট কমা শুরু আছে, ইনভার্ট কমা শেষ আছে। তার মানে এটি হচ্ছে আমাদের শুধুমাত্র রিপোর্টেড স্পিচ, কিন্তু এই রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্ব নেই। তাহলে আমরা শুরুতে রিপোর্টিং ভার্বটি তৈরি করে নেব। তাহলে এই কথাটা বা এই বক্তব্যটা কেউ না কেউ বলছে, দেখতে হবে যে এখানে এই রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ। যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্বের জায়গায় আস্ক অথবা আস্ক ব্যবহার করব। যদি ইম্পারেটিভ হয় তাহলে আমরা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড ইত্যাদি ব্যবহার করব। এভাবে সেন্টেন্স নারেশন অনুযায়ী, সেন্টেন্স নারেশন রুলস গুলো যে তোমরা মানে এর আগে শিখে ফেলছো সেই অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্ব সাজাবো। কিন্তু এখানে রাজীব হ্যাজ ডান দা ওয়ার্ক, এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা সাবজেক্ট রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্টের পরে ব্যবহার করব সেইড। তাহলে আমি এখানে লিখবো দ্য স্পিকার এখানে said to the listener সেন্টেন্সটি অ্যাসার্টিভ, তার জন্য আমরা কমা এখানে ধরে নিতে হবে যে কমা ছিল, তাহলে কমা তুলে দিয়ে দ্যাট দ্য স্পিকার said to the listener that রাজীব। তাহলে এখানে আমরা রাজীব থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না, সেই রাজীব লিখব। হ্যাজ সাহায্য ভাবতে আমরা টেন্সের কাজ করতে হবে। হ্যাজ তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট বানাতে হবে। আর পাস্ট পারফেক্টের ভাব হচ্ছে হ্যাড, তাহলে আমি এখানে লিখব হ্যাড। ডান, এখানে আমাদের পারফেক্ট টেন্স ছিল, যে কোনো পারফেক্ট, তাই এখানে ভার্বের থার্ড ফর্ম আছে। আর এখানে আমাদের হ্যাড হয়ে গেল, এটা হচ্ছে পারফেক্ট, তিনটা পারফেক্টের মধ্যে একটা, এখানে ভার্বের থার্ড ফর্ম হবে। সুতরাং আমি এখানে ডান ওয়ার্ডটি ঠিকই রাখবো বা ডান ভার্বটি ঠিকই রাখবো। দা ওয়ার্ক এটি অবশ্যই ঠিক থাকবে। বাস হয়ে গেল আমাদের এই রুল নাম্বার 6 এর যে এক্সাম্পলটি ছিল, রাজীব হ্যাজ ডান দা ওয়ার্ক, রিপোর্টিং ভার্ব অংশ ছাড়া একটি ন্যারেশন আমাদের ইনডিরেক্ট হয়ে গেল। দ্য স্পিকার সেড টু দ্য লিসেনার দ্যাট রাজীব হ্যাড ডান দা ওয়ার্ক। এবারে আমি তোমাদের আলোচনা করবো রুল নাম্বার 7। দেখো রুল নাম্বার 7 তোমরা পাচ্ছ যে বিষয়টি, সেটি হচ্ছে যে প্যাসেজ ন্যারেশনের মধ্যে দেখা যাবে এরকম যে ইনভার্টেড কমার ভেতরে একটি নয় একের বেশি সেন্টেন্স আছে। অর্থাৎ তোমরা জানো যে রিপোর্টিং ভার্ব অংশের মধ্যে শুরুতে যে সাবজেক্টটি থাকে, ফার্স্ট সাবজেক্টটি, সেটি হচ্ছে বক্তা। আর এই বক্তার বক্তব্য হচ্ছে ইনভার্টেড কমার ভেতরে থাকা সেন্টেন্সগুলো বা সেন্টেন্সটি। বারবার আমরা ইতিপূর্বে সেন্টেন্স নারেশনের আলোচনা শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত, এই সেন্টেন্স নারেশনের আলোচনা শেষ পর্যন্ত এবং আজকের ভিডিওতে প্যাসেজ নারেশনের আলোচনা শুরু থেকে এ পর্যন্ত আমরা যে এক্সাম্পলগুলো পেয়েছি, প্রত্যেকটি এক্সাম্পলের মধ্যে কিন্তু ইনভার্টেড কমার ভেতরে ছিল একটি করে সেন্টেন্স। কিন্তু এখন আমি তোমাদের প্যাসেজ নারেশনের রুল 7 এ যে আলোচনাটি করব সেটি হচ্ছে যে রিপোর্টিং ভার্ব অংশ একটি, অর্থাৎ তার মধ্যে সাবজেক্ট তো একটি আছে, বক্তা একটি আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ইনভার্টেড কমার ভেতরে ওই বক্তার বক্তব্য এক নয়, একের অধিক আছে। সেক্ষেত্রে তোমার ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হবে আমি তোমাদের শুরুতে এক্সপ্লেন করে দিচ্ছি। মনে রাখবে যে একজন বক্তার যদি পরপর একাধিক বক্তব্য থাকে, অর্থাৎ বক্তা একজন বা রিপোর্টিং ভার্ব অংশ একটি আছে, কিন্তু ইনভার্টেড কমা শুরু হয়ে গেল, একটি সেন্টেন্স শেষ হওয়ার পরে আরো একটি সেন্টেন্স দেওয়া হলো, তারপর ইনভার্টেড কমা ক্লোজ। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে একজন বক্তার পর পর একাধিক উক্তি হয়ে যাচ্ছে। আর এরকম ন্যারেশনকে ইন্ডিকেট করার সময় তোমাদের মাঝখানে, অর্থাৎ একটি সেন্টেন্স, ফার্স্ট যে সেন্টেন্সটি থাকবে সেটির ন্যারেশন পরিবর্তন করতে হবে ঠিক সেন্টেন্স ন্যারেশনের নিয়ম অনুযায়ী, এবং তারপর দ্বিতীয় বা তার পরবর্তীতে যতগুলো সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সগুলো তোমাদের পরিবর্তন করতে হবে শুধুমাত্র কিছু জয়নিং ওয়ার্ড ব্যবহার করে। আর এই জয়নিং ওয়ার্ডগুলো হচ্ছে এরকম অ্যাড, অ্যাড, আর এর পাঁচটা হচ্ছে অ্যাডেড। তোমাদের যেরকম প্রয়োজন হবে সেরকম ব্যবহার করবে। তাহলে অ্যাড, অ্যাডেড, অলসো অ্যাডেড। অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে আস্ক, অ্যাগেইন আস্কড অথবা অলসো আস্কড
ইত্যাদি। এভাবে কিছু জয়েনিং ওয়ার্ড আছে, সেগুলো দ্বারা তোমাদের জয়েন করতে হবে। আজকে আমি তোমাদের এখানে যে এক্সাম্পলটি দিয়েছি সেই এক্সাম্পলটি তোমাদের এক্সপ্লেন করে দেখাচ্ছি। পরবর্তীতে আজকের পরের ভিডিওতে যখন আমি তোমাদের সরাসরি প্যাসেজ নারেশনের প্যাসেজের মধ্যে চলে যাব, তখন তোমাদের এই আলোচনাগুলো আরো বেড়ে যাবে বা আরো পরিপূর্ণভাবে আলোচনাগুলো আমি তোমাদের করে দেবো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে, অর্থাৎ বেল বাটনে ক্লিক করে রাখতে হবে, যাতে আমার ভিডিওগুলো নিয়মিত তোমরা পেতেই থাকো। তাহলে তোমাদের ইংরেজি গ্রামারের মধ্যে আর কোনো ডাউট থাকবে না। লক্ষ্য করো এখানে যে এক্সাম্পলটি আছে সেটি হচ্ছে রাজু সেড টু মি কমা ইনভার্ট কমা শুরু আই হ্যাভ কাম টুডে ফুল স্টপ। এখানে কিন্তু এই ফুল স্টপ মানেই বোঝা যাচ্ছে রিপোর্টেড স্পিচ এর মধ্যে এখানে একটি সেন্টেন্সের শেষ হলো, মাত্র একটি সেন্টেন্সের শেষ। তা আমাদের বোঝাচ্ছে কি এই ফুল স্টপ কিন্তু বোঝাচ্ছে যে রিপোর্টেড স্পিচ এখানে শুরু আর এখানে এসে একটি সেন্টেন্স শেষ হয়ে গেল। বাট এখানে ইনভার্টেড কমা কিন্তু ক্লোজ হওয়ার কথা ছিল, কিন্তু ইনভার্টেড কমা এখানে ক্লোজ করা হয়নি। তার মানে এর পরে আরো একটি সেন্টেন্স আছে, সেটি হচ্ছে হি উইল কাম টুমরো। স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে যে প্রথম সেন্টেন্সটি এবং দ্বিতীয় সেন্টেন্সটি দুটি সেন্টেন্সই কিন্তু এই প্রথম রিপোর্টিং ভার্বের সাথে প্রথম সাবজেক্ট আছে রাজু, এই রাজু সাবজেক্টের বা এই রাজু বক্তার বক্তব্য এই দুটি সেন্টেন্সেই। তাহলে আমি একটু আগে তোমাদের যে কথাগুলো বলছিলাম সেই কথার প্রেক্ষিতে কিন্তু এক্সাম্পলটি এখানে আছে। তাহলে আমরা শুরু করি। আমাদের শুরুটা কিন্তু এরকম হবে, অর্থাৎ যে হুবহু তোমরা সেন্টেন্স নারেশনে আলোচনা যেভাবে শিখে ফেলছো ঠিক সেভাবেই তোমাদের প্রথম সেন্টেন্সটি আলোচনা বা ইনডিরেক্ট নারেশন তৈরি করতে হবে। তাহলে তোমাদের এখানে ডিরেক্ট নারেশনে যে রিপোর্টেড স্পিচটি আছে আই হ্যাভ কাম টুডে, সেন্টেন্সটি অবশ্যই অ্যাসার্টিভ। তোমরা হয়তোবা ভুলে যাওনি যে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কিন্তু আছে একটি, আমি শুরুতে বলে দিয়েছিলাম আমার পূর্বের ভিডিওতে, যে যদি কোনো সেন্টেন্সের শুরুতে কোনো প্রকার সাবজেক্ট থাকে আর সেন্টেন্সটির শেষে ফুল স্টপ থাকে, তাহলে সেটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো এখানে শুরুতে সাবজেক্ট আই আছে, শেষে ফুল স্টপ এখানে আছে, সুতরাং এটি হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনো ডাউট নেই। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এর যে ন্যারেশন পরিবর্তন করা শিখেছিলাম সেই নিয়মটি এখানে কাজে লাগাবো। শুরুতে আমরা কি করব, প্রথম সাবজেক্টটি ঠিক রাখবো। সাবজেক্টটি এখানে আমাদের অবশ্যই প্রথম সাবজেক্ট হচ্ছে রাজু, তাহলে আমি শুরুতে লিখবো রাজু। এরপরে রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে, যেহেতু অবজেক্ট এখানে আছে, তাহলে সেড টু এর পরিবর্তে আমরা বসাবো টোল্ড। অবজেক্ট মি আছে, আমি মি বসালাম, তারপরে কমা ইনভার্ট কমা তুলে দিয়ে আমি এখানে দ্যাট বসালাম। এরপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থেকে বাকি অংশ সাবজেক্ট এখানে আছে আই ফার্স্ট পারসন, তাহলে প্রথম সাবজেক্ট রাজুকে অনুসরণ করলো। আর রাজু ছেলে মানুষ, আর ছেলে মানুষের প্রোনাউন ধরতে হবে হি, কেননা এখানে যদি আমি রাজুকে অনুসরণ করলো আই, সেই কারণে আমি আই এখানে সাবজেক্ট ফর্ম, রাজুর সাবজেক্ট ফর্ম হচ্ছে রাজু। তো আমি যদি এখানে রাজু লিখি তাহলে কিন্তু একই সেন্টেন্সে দুইবার একাধিকবার একই নাউন বা একই ওয়ার্ড হয়ে যাচ্ছে, সেই কারণে আমি এখানে আর রাজু লিখবো না। তাহলে কি করব, রাজু ছেলে মানুষ, তাই রাজুর প্রোনাউন আমি এখানে ধরে নেব হি। আই সাবজেক্ট ফর্ম আছে, তাহলে আমি হি এর সাবজেক্ট ফর্ম ওই হি এখানে লিখে দেব। হয়ে গেল আমাদের সাবজেক্টের কাজ। তারপরে আসতেছে হ্যাভ। হ্যাভ হচ্ছে সাহায্যের ভাব, অর্থাৎ একটি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যের ভাব। তোমরা জানো ডিরেক্ট নারেশন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ইনডিরেক্টলি তোমাদের অবশ্যই পাস্ট পারফেক্ট বানাতে হয়, আর পাস্ট পারফেক্ট টেন্সের ভাব একটি মাত্র, সেটি হচ্ছে হ্যাড। তাহলে আমি এখানে লিখবো হ্যাভ এর পরিবর্তে হ্যাড। তারপর কাম। কাম এই ভার্বটি থার্ড ফর্মে এখানে আছে, তোমরা জানো হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেখানে ভার্বের থার্ড ফর্ম হয়, কিন্তু আমরা ন্যারেশন পরিবর্তন করার সময় যখন আমরা ভার্ব হ্যাড পেয়ে গেলাম, হ্যাডও কিন্তু হচ্ছে তিন পারফেক্টের মধ্যে একটি পারফেক্ট, সুতরাং আমাদের এখানেও ভার্বের থার্ড ফর্ম ওই কাম ওয়ার্ডটি ঠিক থাকবে। আমরা এখানে লিখবো কাম টুডে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে প্যাসেজ ন্যারেশনের মধ্যে কিছু কিছু ওয়ার্ড আছে চেঞ্জেবল বা পরিবর্তনশীল, ওয়ার্ডগুলো কিন্তু নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হয়। তার মধ্যে এখানে একটি ওয়ার্ড এসেই গেছে, সেই ওয়ার্ডটি হচ্ছে টুডে। তোমাদের মনে রাখতে হবে যে ডিরেক্ট ন্যারেশনের মধ্যে যদি টুডে থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় টুডে এর পরিবর্তে দ্যাট ডে বসাতে হয়। আবার এখানে দেখো আমরা যেহেতু দেখা যাচ্ছে বলে দিচ্ছি যে টুমোরো আছে, টুমোরো এর পরিবর্তে কিন্তু আমাদের বসাতে হবে দা ফলোইং ডে বা দা নেক্সট ডে, এটা বসানো যাবে। তাহলে আমরা একবার কাজটা করে যাচ্ছি, যেহেতু এখানে কাম এর পরে আছে টুডে, আমরা টুডে এর পরিবর্তে লিখবো দ্যাট ডে। দ্যাট ডে এখানে ফুল স্টপ, আমি সেই ফুল স্টপ এখানে দিলাম। তাহলে আমাদের এখানে হয়ে গেল একটি সেন্টেন্সের পরিবর্তন। তাহলে দেখো এখানে যেমন আই হ্যাভ কাম টুডে, এই সেন্টেন্সটির রিপোর্টিং ভার্ব যেমন ছিল রাজু সেড টু মি, ঠিক একইভাবে হি উইল কাম টুমোরো এই সেন্টেন্সটিরও কিন্তু রিপোর্টিং ভার্ব এটি, অর্থাৎ
রাজু সেড টু মি। তাহলে এখানে আমরা আবারও কি এখানে যেমন আমরা ইন্ডিকেট করার সময় লিখছিলাম শুরুতে যে রাজু টোল্ড মি, তাহলে কি এখানে আমরা লিখবো রাজু টোল্ড মি? না, তখন তো সেন্টেন্সটি ভেঙে ন্যারেশন পরিবর্তন করা হয়ে গেল। আমরা সেই কাজটি করবো না, আমরা করবো কি জয়নিং ওয়ার্ড ব্যবহার করবো। জয়নিং ওয়ার্ড কি? আমরা অ্যাড ব্যবহার করতে পারি, অ্যাডেড ব্যবহার করতে পারি। যেহেতু এখানে ন্যারেশনটি পাস্ট ফর্মে চলছে কাজ, সেই কারণে আমরা এখানে অ্যাড ব্যবহার না করে অ্যাডেড ব্যবহার করব। তবে যদি আমরা এখানে জয়নিং ওয়ার্ড ব্যবহার করি সেক্ষেত্রে এখানে 2-3টি নিয়মে কাজ করা যাবে। যে আমরা যদি এখানে জয়নিং ওয়ার্ড অ্যাডেড দ্বারা বাকি ন্যারেশনটি পরিবর্তন করি তাহলে এখানে আমাদের ফুল স্টপ দেওয়া যাবে না। আর যদি আমরা ফুল স্টপ দিয়েই দিই এখানে, তাহলে আমাদের আবারও সাবজেক্টের প্রনাউন ফর্ম ধরে ন্যারেশনটি পরিবর্তন করতে হবে। যেহেতু আই হ্যাভ কাম টুডে এই বক্তব্যটি দিয়েছে রাজু, আর হি উইল কাম টুমোরো এই বক্তব্যটিও হচ্ছে ওই রাজুর, সেক্ষেত্রে আমরা রাজুর প্রনাউন ফর্ম এখানে ধরে নেব হি। তাহলে হি কি করলো? আবারও বললো, একটি বলে আরো একটি বললো, সেক্ষেত্রে আমরা আবারও বলা যায় যে আবারও কথাটি, সেখানে আমরা ব্যবহার করবো অ্যাড। আর অ্যাডেড ফার্স্ট ফর্ম অ্যাডেড, এ ডি ডি ই ডি, অ্যাডেড। যেহেতু এই সেন্টেন্সটি অ্যাসার্টের জন্য এখানে আমরা বসিয়েছিলাম দ্যাট, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসিয়েছিলাম। এখানেও কিন্তু মনে মনে ধরে নিতে হবে যে এখানে এই আই সাবজেক্টের আগে যেমন কমা আর ইনভার্টেড কমা আছে, ঠিক একইভাবে এই হি সাবজেক্টের আগে কিন্তু কমা আর ইনভার্টেড কমা আছে, এটা বুঝে নিতে হবে। তাহলে সেই হি এর আগে থাকা কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে বসাবো এখানেও দ্যাট। হয়ে গেল হি অ্যাডেড দ্যাট। তারপরে আমাদের কাজ তো তোমরা জানোই, 5 নাম্বার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থেকে বাকি। তাহলে এখানে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন। তোমরা জানো থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না। এই কথাগুলো কিন্তু আমি আমার পূর্বের ভিডিওতে আলোচনা করে দিয়েছি তোমাদের জন্য। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ওই পূর্বের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তাহলে এখানে হি থার্ড পারসন, এজন্য কোনো পরিবর্তন হবে না। আমি দ্যাট এর পরে লিখবো হি। এরপরে ভার্ব হচ্ছে উইল। উইল তো হচ্ছে আমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্সের ভার্ব। তোমরা জানো যে ফিউচার টেন্স 4টি আছে, 4টির মধ্যে যে কোনো একটি টেন্স আমাদের ডিরেক্ট নেশনে থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ইন্ডিকেট করার সময় টেন্স কোনো পরিবর্তন করবো না, শুধুমাত্র ফিউচার ইন দ্য পাস্ট ফর্ম ব্যবহার করবো। অর্থাৎ শ্যাল থেকে ফিউচার ইন দ্য পাস্ট ফর্ম হচ্ছে শুড, আর উইল থেকে ফিউচার ইন দ্য পাস্ট ফর্ম হচ্ছে উড। ঠিক একইভাবে শ্যাল বি এর ফিউচার ইন দ্য পাস্ট ফর্ম হচ্ছে শুড বি, শুধুমাত্র শ্যালের পরিবর্তন। আর উইল বি এর ফিউচার ইন দ্য পাস্ট ফর্ম হচ্ছে উড বি, এখানে শুধুমাত্র উইল এর পরিবর্তন। বাকিগুলো কিন্তু ঠিক একই সিকুয়েন্সে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আমাদের রিপোর্টেড স্পিচের সাহায্য ভাব আছে উইল, আমরা উইলের পরিবর্তে বসাবো উড। আমি এখানে লিখতেছি উইলের পরিবর্তে উড। এরপরে আমাদের যে কাজটি সেটি হচ্ছে ভার্ব। এখানে কাম আছে, কাম ভার্বটি এখানে আমাদের ঠিকই থাকবে। এরপর আমাদের একটি ওয়ার্ড আছে টুমোরো। এই টুমোরো ওয়ার্ডটি কিন্তু ওই যে একটু আগে বললাম যে কিছু কিছু ওয়ার্ড আছে চেঞ্জেবল, সেই ওয়ার্ডগুলোর মধ্যে ছিল টুডে, যেমন আমরা টুডে পরিবর্তন করে এখানে লিখলাম দ্যাট ডে। ঠিক একইভাবে এই ওয়ার্ডটি ওই রকম টুমোরো। টুমোরো আমরা বসাবো কি দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, যে কোনো একটি বসালে হবে। আমি লিখতেছি এখানে একটি দ্য ফলোয়িং ডে। বাস হয়ে গেল আমাদের এই রুল নাম্বার 7 এর ডিরেক্ট ন্যারেশনটিকেও ইনডিরেক্ট করা। দেখো আমাদের ডিরেক্ট ন্যারেশন ছিল রাজু সেড টু মি কমা ইনভার্ট কমা শুরু, আই হ্যাভ কাম টুডে ফুল স্টপ, হি উইল কাম টুমোরো ফুল স্টপ ক্লোজ, ইনভার্ট কমা ক্লোজ। আর আমাদের ইনডিরেক্ট হয়ে গেল রাজু টোল্ড মি। এখানে টোল্ড কেন? আমরা সেড টু এর পরিবর্তে টোল্ড লিখলাম এই কারণে যে আমাদের এই রিপোর্টিং ভার্ব অংশে অবজেক্ট আছে, তাই আমরা সেড টু এর পরিবর্তে টোল্ড বসালাম। তাহলে রাজু টোল্ড মি দ্যাট হি হ্যাড কাম দ্যাট ডে। এই ফুল স্টপটি এখানে দিলাম, পরে সেন্টেন্সটি জয়েন করে আমরা এখানে লিখলাম। জয়েন করার সময় চিন্তা করলাম যে যেহেতু ফুল স্টপ দিয়েই দিছি, তাহলে আমরা রাজু সাবজেক্টের প্রোনাউন ফর্ম হি এখানে বসি, অ্যাডেড আমরা যে জয়নিং ওয়ার্ডটা আছে অ্যাডেড, এই অ্যাডেড ব্যবহার করলাম। তাহলে হয়ে গেল হি অ্যাডেড দ্যাট হি উড কাম দ্য ফলোয়িং ডে। ফলোয়িং ডে কেন? টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে বসাতে হয়। এবারে আমি তোমাদের রুল নাম্বার 8 এর মধ্যে যে আলোচনাটি করব সেটি হচ্ছে তোমাদের মনে রাখতে হবে যে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব অংশে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায়, অর্থাৎ এখানে এই রাজু সেড টু নূপুর, এই সাবজেক্ট হচ্ছে রাজু আর অবজেক্ট হচ্ছে নূপুর। এই জায়গায় দুটির কথা বলা হচ্ছে যে
রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি কোনো প্রোনাউন না থেকে কোনো প্রকার নাউন থেকে থাকে, তাহলে ন্যারেশন পরিবর্তন করার সময় ওই নাউনগুলো আর দ্বিতীয়বার লেখা যাবে না। ও দ্বিতীয়বার ওই নাউনগুলোর প্রয়োজন হলে সেখানে ওই নাউনগুলোর প্রোনাউন ব্যবহার করতে হবে। আমি তোমাদের একবারে এক্সাম্পলটি করে দিচ্ছি, লক্ষ্য করো। এখানে আমাদের রিপোর্টিং ভার্ব আছে রাজু সেড টু নুপুর। আমি লিখবো রাজু told নূপুর কমা ইনভার্ট কমা তুই দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য এখানে দ্যাট আই ফার্স্ট পারসন রাজুকে অনুসরণ করলে এখানে রাজু লেখা যাবে না, কারণ রাজু হচ্ছে একটি নাউন, আর এই নাউনের প্রোনাউন হচ্ছে হি। তাহলে আমরা এখানে লিখবো হি। আর এই হিতে কে? হি হচ্ছে আমাদের রাজু। এই কথাটি বোঝানোর জন্য আমরা ব্র্যাকেটে লিখতে পারি রাজু এর প্রথম অক্ষর আর, তারপরে আমাদের এম আছে, তাহলে ওয়াজ ওয়ার হবে। হি সিঙ্গুলার, তাহলে আমরা ওয়াজ লিখবো। যদি সাবজেক্টটি প্লুরাল হতো তাহলে আমরা ওয়ার লিখতাম। যেহেতু সাবজেক্টটি আমাদের সিঙ্গুলার, তাহলে আমরা সিঙ্গুলার ভাব ওয়াজ বসাবো। তারপরে ইওর সেকেন্ড পারসন কমা এর আগের অবজেক্ট নূপুরকে অনুসরণ করলো। ইওর এখানে পজিটিভ ফর্মে আছে, তাহলে নূপুরের সাবজেক্ট অবজেক্ট পজিটিভ, তিনটাই তো সেম, এটাই পজিটিভ, কিন্তু আমরা এখানে নূপুর বসাতে পারি না। একবার নূপুর এখানে আছে, তাহলে নূপুর মেয়ে মানুষের নাম, প্রণাম দেবো সি, আর সি এর পজিটিভ হচ্ছে হার। এখানে লিখবো আমরা হার। এই হারটা কে বা কার থেকে হার আসলো? এখানে হার হচ্ছে নূপুরের পজিটিভ ফর্ম, প্রোনাউনের পজিটিভ ফর্ম। আর হার যে এখানে নূপুর, সেই কথাটি স্পষ্ট করে বোঝাই দেওয়ার জন্য আমরা এই হার এর পরে ব্র্যাকেটে লিখবো ওই নূপুর নামের প্রথম অক্ষরটি এন। তারপরে আমরা লিখবো কি ফ্রেন্ড। ফ্রেন্ড ওয়ার্ডটি ঠিকই থাকবে। তাহলে বাস হয়ে গেল আমাদের এই 8 নাম্বার রুলের ডিরেক্ট ন্যারেশনটিও ইনডিরেক্ট হয়ে গেল। আমাদের ডিরেক্ট ছিল রাজু সেড টু নূপুর কমা ইনভার্ট কমা শুরু আই অ্যাম ইওর ফ্রেন্ড ফুল স্টপ ক্লোজ। আর এখানে আমাদের ইনডিরেক্ট হয়ে গেল রাজু টোল্ড নূপুর দ্যাট হি ওয়াজ হার ফ্রেন্ড। এরপর আমি তোমাদের রুল নাম্বার 9 এর মধ্যে যে আলোচনাটি করব সেটি হচ্ছে প্যাসেজ ন্যারেশনের মধ্যে ইনভার্টেড কমার ভেতরে যদি কখনো বাই গড, বাই আল্লাহ, বাই মাই লাইফ, বাই জব ইত্যাদি থাকে, তাহলে এরকম ন্যারেশনকে ইন্ডিকেট করার সময় তোমরা কিভাবে কাজটি করবে। তোমাদের মনে রাখতে হবে, যদি প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে ইনভার্টেড কমার ভেতরে বাই আল্লাহ, বাই গড, বাই জব, বাই মাই লাইফ ইত্যাদি থাকে, সেক্ষেত্রে ন্যারেশন পরিবর্তন করার সময় শুরুতে একটি কথা বসাতে হবে, সাওয়ারিং বাই গড, সাওয়ারিং বাই আল্লাহ, সাওয়ারিং বাই মাই লাইফ, সাওয়ারিং বাই জব ইত্যাদি। অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে যদি বাই আল্লাহ লেখা থাকে তাহলে শুরুতে লিখতে হবে সাওয়ারিং বাই আল্লাহ। যদি বাই গড থাকে তাহলে শুরুতে লিখতে হবে সাওয়ারিং বাই গড। যদি বাই মাই লাইফ থাকে তাহলে শুরুতে লিখতে হবে সাওয়ারিং বাই মাই লাইফ। বাকি কাজগুলো আগের মতোই। লক্ষ্য করো, আমি বোর্ডে তোমাদের একটা এক্সাম্পল দিয়েছি, আমি এক্সাম্পলটি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। যেহেতু এখানে ইনভার্টেড কমার ভেতরে আছে বাই গড, তাহলে শুরুতে আমরা বসাবো সাওয়ারিং বাই গড। দেখো সাওয়ারিং বাই গড। এরপরে আমাদের রিপোর্টেড স্পিচ হচ্ছে এখানে আই উইল হেল্প ইউ, যার রিপোর্টিং হচ্ছে দ্য বয় সেড। আমরা এখানে লিখবো দ্য বয় সেড। কেননা এখানে রিপোর্টিং ভার্ব অংশে অবজেক্ট নেই, সে কারণে আমরা টোল্ড ব্যবহার না করে সেডই ব্যবহার করলাম। দ্য বয় সেড সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যে কারণে আমরা বসাবো এখানে দ্যাট। আই আছে ফার্স্ট পারসন, দ্য বয় সাবজেক্ট অনুসরণ করলো, দ্য বয়ের প্রোনাউন ধরে নেব আমরা হি। দ্য বয় এর প্রোনাউন হি ধরে আমরা, যেহেতু আমাদের ফার্স্ট পারসন দি সাবজেক্ট, তাহলে হি এর সাবজেক্ট আমরা এখানে লিখবো হি। উইল আছে, তাহলে উড। হেল্প ভার্বটি ঠিক থাকলো। ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসরণ করে, তাহলে এখানে অবজেক্ট যেহেতু দেওয়া নাই, অবজেক্ট এখানে দেখা যাচ্ছে নেই, সে কারণে আমরা অবজেক্ট মনে মনে ধরে নেব মি। তাহলে যদি মি অবজেক্ট থাকে এখানে, ইউ এখানে অবজেক্ট ফর্ম, মি এর অবজেক্ট ফর্ম মি আমরা এখানে বসিয়ে দেব। বাস আমাদের ডিরেক্ট ন্যারেশনে ছিল বাই গড দ্য বয় সেড আই উইল হেল্প ইউ, আর আমাদের ইনডিরেক্ট হয়ে গেল সাওয়ারিং বাই গড দ্য বয় সেড দ্যাট হি উড হেল্প মি।
এবারে রুল নাম্বার 10 এর আলোচনা আমি তোমাদের যা শেখাবো তা হলো প্যাসেজ ন্যারেশন এর কাজ করার সময় চিন্তা করে দেখবে, শুধু প্যাসেজ ন্যারেশন নয়, এই কাজটি কিন্তু তোমাদের সেন্টেন্স ন্যারেশনের মধ্যেও থাকতে পারে। কাজটি হলো যে রিপোর্টিং ভার্ব অংশে, এই রিপোর্ট শুরু থেকে কমা এর পুরো পর্যন্ত যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব অংশ। যদি এই রিপোর্টিং ভার্ব অংশে অবজেক্ট না থাকে, কোনো প্রকার অবজেক্ট না থাকে, আর ন্যারেশন ইনডিরেক্ট করার সময় দেখা যাচ্ছে যে ইনভার্টেড কমার ভেতরে কোনো প্রকার সেকেন্ড পারসন আছে, ইউ অথবা ইয়োর অথবা ইয়োর্স, এরকম কোনো সেকেন্ড পারসন আছে, সেক্ষেত্রে তোমরা তো জানোই যে ইনভার্টেড কমার ভেতরে সেকেন্ড পারসন থাকলে সেটা কমা এর আগের অবজেক্টকে অনুসরণ করে, কমা এর আগের অবজেক্টকে অনুসরণ করে। কিন্তু রিপোর্টিং ভার্ব অংশে যদি কোনো প্রকার অবজেক্ট নাই থাকে, আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে, তাহলে কাকে অনুসরণ করবে বা কাকে অনুসরণ করে পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে মনে রাখতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই যদি রিপোর্টিং ভার্ব অংশের অবজেক্টের প্রয়োজন হয় ইন্ডিকেট করার সময়, তাহলে অধিকাংশ সময়ই বা অধিকাংশ জায়গায় তোমরা অবজেক্ট মি মনে মনে ধরে নেবে, নিয়ে কাজ করবে। অথবা কিছু কিছু জায়গা আছে কিন্তু এরকম যেখানে মি ধরাই যাবে না, অন্য কিছু ধরে নিতে হবে। সেটা তোমরা প্র্যাকটিক্যালি যখন আমি তোমাদের ন্যারেশন সরাসরি প্যাসেজে চলে যাব তখন তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আর আপাতত তোমরা মনে রাখবে যে রিপোর্টিং ভার্ব অংশের মধ্যে অবজেক্ট যদি না থাকে আর রিপোর্টিং স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে, ন্যারেশন পরিবর্তন করার সময় অবজেক্টের প্রয়োজন হলে অবজেক্ট হিসেবে ধরে নেব মি। তাহলে দেখো এখানে আমি ইন্ডিকেট করে দিচ্ছি, ফাদার সেড যেহেতু আছে আমি লিখবো ফাদার সেড, ঠিকই থাকবে, টোল্ড হবে না, কারণ এখানে আমাদের রিপোর্টিং ভার্ব অংশে অবজেক্ট নেই। তাহলে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কমা ইনভার্টেড কমা তুলে লিখবো আমি দ্যাট। তারপরে সাবজেক্ট এখানে আই ফার্স্ট পারসন, ফাদার, প্রথম সাবজেক্ট ফাদারকে অনুসরণ করলো, ফাদার পুরুষ মানুষ বা ছেলে মানুষ যেটাই মনে করো, তার প্রোনাউন ফর্মে ধরবো হি, আই সাবজেক্ট ফর্ম, হি এর সাবজেক্ট ফর্ম এখানে লিখবো হি। অ্যাম আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা এখানে অ্যাম থেকে কিন্তু সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে আমি সিম্পল পাস্ট টেন্স বানানোর জন্য ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। আর এখানে সাবজেক্ট সিঙ্গুলার আছে হি, এজন্য আমি ওয়ার হবে না, হবে কি ওয়াজ, আমি এখানে লিখবো ওয়াজ। সেন্টেন্সটি নেগেটিভ ছিল, এখানেও নেগেটিভ থাকবে, তাহলে এখানে নট ছিল, আমি নট বসিয়ে দেবো। ইওর সেকেন্ড পারসন, কমা এর আগের অবজেক্ট অনুসরণ করে, কিন্তু এখানে অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট ধরে নেবো মনে মনে মি। সাধারণত বাবা বললেন, কাকে বললেন, আমাকে বললেন, তাহলে আমি তো সন্তান, তাহলে মি। তাহলে এখানে অবজেক্ট আমরা যেহেতু নাই, অবজেক্ট ধরে নেব মি। ইওরটা এখানে পজিটিভ, মি এর পজিটিভ মাই, সেখানে আমি এখানে লিখবো মাই ফ্রেন্ড, ওয়ার্ডটি অবশ্যই ঠিক থাকলো। বাস হয়ে গেল আমাদের 10 নম্বর রুল এর যে এক্সাম্পলটি, ফাদার সেড আই এম নট ইউর ফ্রেন্ড, আমাদের ইন্ডিকেট হয়ে গেল ফাদার সেড দ্যাট হি ওয়াজ নট মাই ফ্রেন্ড। এবারে রুল নাম্বার 11 এর মধ্যে অর্থাৎ রুল নাম্বার 11 এর মধ্যে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, যদি প্যাসেজ ন্যারেশনের কাজ করার সময় দেখো যে ডিরেক্ট ন্যারেশনের মধ্যে কোনো একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যুক্ত হয়ে আছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যুক্ত কোনো ডিরেক্ট ন্যারেশনকে কিভাবে তোমরা ইনডিরেক্ট বানাবে সে বিষয়টি আলোচনা করতেছি রুল নাম্বার 11 এর মধ্যে। মনে রাখতে হবে তোমাদের যে যদি কোনো প্রকার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যুক্ত ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করতে হয়, তাহলে অবশ্যই ওই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটিকে সেন্টেন্সের শুরুতে অপরিবর্তনীয় অবস্থায় বসাতে হবে। লক্ষ্য করো, আমি একটি এক্সাম্পল দিয়েছি, এখানে লেখা আছে উইল ইউ ডু দ্য ওয়ার্ক, এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আবার আই সেড টু রহিম, এটি হচ্ছে এই রিপোর্টেড স্পিচ এর রিপোর্টিং ভার্ব অংশ। আর সিইং হিজ অ্যাটিটিউড, এটি হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমরা এই ন্যারেশনটিকে বা এরকম, আচ্ছা আমরা এটি কাজ করতেছি, এটি আলোচনা করি। তাহলে আমরা এই ন্যারেশনটিকে ইনডিরেক্ট করার সময় এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটিকে শুরুতে বসাবো। তাহলে আমি শুরুতে লিখবো কি সিইং হিজ অ্যাটিটিউড, সাবজেক্ট এখানে আই আছে, আমি এখানে আই লিখবো। তারপরে আমরা সেইড এর পরিবর্তে আস্ক অথবা আস্কড, এখানে অবশ্যই আস্কড হবে, কারণ রিপোর্টের স্পিচটি আমাদের এখানে হচ্ছে ইন্টারভিউ সেন্টেন্স, তাহলে আমরা সেইড পাস্ট ফর্ম, তার পরিবর্তে লিখবো আস্কড, এ এস কে ই ডি, আস্কড। তারপর অবজেক্ট এখানে আছে রহিম, আমরা লিখবো রহিম। তারপরে আমরা কমা, এই কমা এবং দুই দিকের ইনভার্ট কমার পরিবর্তে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসাবো, যেহেতু আমাদের
রিপোর্টেড স্পিচটি একটি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভাব দিয়ে শুরু হয়ে গেছে, সে কারণে আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে কোনো ডাব্লিউ শর্ট লিখবো না, লিখবো কি ওই ইফ লিখবো। তাহলে এখানে বসাবো কি ইফ। এবং এরপরে আমাদের শেষ কাজটি হচ্ছে রিপোর্টের স্পিচের সাবজেক্ট থেকে বাকি অংশ। এখানে আমাদের রিপোর্টের স্পিচের সাবজেক্ট হচ্ছে ইউ। তোমরা জানো ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেটা কমা এর আগে অবজেক্ট অনুসরণ করে। যেহেতু আমাদের কমা এর অবজেক্ট এখানে হচ্ছে রহিম, এই ইউ রহিমকে অনুসরণ করলো, করার পর রহিমের প্রোনাউন ফর্ম হি নিতে পারে, যেহেতু রহিম ছেলে মানুষ। ইউ এখানে সাবজেক্ট আকারে আছে, যেহেতু ভার্বের আগে আছে তাহলে সাবজেক্ট। তোমরা এটা আবারও আমি তোমাদের সুবিধার্থে মনে করে দিচ্ছি, যদিও আমাদের আলোচনা পূর্ব হয়ে গেছে তবু বলে দিই। ইউ যদি কখনো মূল ভার্ব এর পূর্বে আগে অবস্থান করে তাহলে সেই ইউ হবে আমাদের সাবজেক্ট, আর যদি মূল ভার্বের পরে অবস্থান করে তখন ইউ হবে আমাদের অবজেক্ট। লক্ষ্য করো এখানে ইউ আমাদের আছে মূল ভার্ব ডু এর আগে, সুতরাং ইউ এখানে সাবজেক্ট। রহিম এর প্রোনাউন ফর্ম হি, হি এর সাবজেক্ট ফর্ম হি, আমরা এখানে লিখবো হি। তারপরে উইল আছে, উইলের পরিবর্তে অবশ্যই উড বসাবো। তারপরে ডু ভার্বটি ঠিক থাকবে এখানে। তারপরে দা ওয়ার্ক, এই ওয়ার্ড দুটিও আমাদের ঠিক থাকবে। এখানে আমাদের শেষে ছিল প্রশ্নবোধক চিহ্ন, এখানে আমরা দিলাম ফুল স্টপ। কারণ তোমরা আগে থেকেই জানো ডিরেক্ট ন্যারেশন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইনডিরেক্ট করার সময় সেটি আর ইন্টারোগেটিভ থাকে না, হয়ে যায় অ্যাসার্টিভ। অন্যান্য সেন্টেন্সগুলোও তাই, শুধু ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া। আমাদের যদি ডিরেক্ট ন্যারেশন অপটেটিভ সেন্টেন্স হয় তবুও সেটা আমাদের ইন্ডিকেট করার সময় হয়ে যায় অ্যাসার্টিভ। আর যদি আমাদের ডিরেকশনটি এক্সক্লামেটরি সেন্টেন্সের হয় তবুও সেটাকে ইন্ডিকেট করার সময় আমরা বানাই কি অবশ্যই অ্যাসার্টিভ। তাহলে হয়ে গেল আমাদের 11 নাম্বার রুল এর এক্সাম্পলটি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। এবারে রুল নাম্বার 12 অর্থাৎ 12 নাম্বার রুলে আমি তোমাদের যা শেখাতে যাচ্ছি তা হলো ইনভার্টেড কমার ভেতরে যদি চিরন্তন সত্য অথবা অব্যয়গত কর্ম অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট এরকম কোনো কথা থাকে তাহলে এরকম ডিরেক্ট ন্যারেশনকে তোমরা কিভাবে ইনডিরেক্ট করবে সে আলোচনা করতে যাচ্ছি আমি রুল নাম্বার 12তে। তোমাদের মনে রাখতে হবে যে ইনভার্টেড কমার ভেতরে ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট এরকম কিছু থাকলে তোমাদের ন্যারেশন পরিবর্তন করার সময় শুধুমাত্র কমা ইনভার্টেড কমা তুলে যে কাজটি করতে হয় সেই কাজটিই করতে হবে, বাকি কাজগুলো আর কোনো কিছু করতে হবে না। অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে কোনো টেন্স বা পার্সনের কোনো প্রকার পরিবর্তন হবে না। লক্ষ্য করো তোমাদের আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলটি হচ্ছে টিচার সেড ম্যান ইজ মর্টাল। ইন্ডিকেট করার সময় টিচার সাবজেক্ট ঠিক থাকলো, সেড ভার্বটি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন জন্য সেড অর্থাৎ রিপোর্টিভ ভার্ব অংশে অবজেক্ট নেই, সে কারণে সেড ভার্বটি ঠিকই থাকলো। কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ডিড বসানো দ্যাট বসানো হলো। ম্যান সাবজেক্টটি ঠিক থাকলো। এরপর ইজ আছে, ওয়াজ অথবা ওয়ার হওয়া কথা, কিন্তু ইউনিভার্সাল ট্রুথ ম্যান ইজ মর্টাল ইউনিভার্সাল ট্রুথ জন্য এখানে ইজ ভার্বটি ইজেই থেকে গেল, মর্টাল ওয়ার্ডটি ঠিক থাকলো। বাস হয়ে গেল আমাদের 12 নম্বর রুল এর এক্সাম্পল ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। আমাদের ডিরেক্ট ছিল টিচার সেড ম্যান ইজ মর্টাল, আর ইনডিরেক্ট হয়ে গেল টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। এর পাশাপাশি তোমাদের আরো মনে রাখতে হবে যে আরো কিছু কিছু জায়গা আছে বা কিছু কিছু সময় আছে যেখানে ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচ এর মধ্যকার টেন্স এর পরিবর্তন হয় না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়। আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে তোমরা লক্ষ্য করবে যখন তোমাদের রিপোর্টিং ভার্ব অংশটি অর্থাৎ শুরুর যে অংশটি শুরু থেকে কমা এর পুরো পর্যন্ত এটি হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব অংশ। আমি বারবার বলতেছি এই রিপোর্টিং ভার্ব অংশটি যদি কখনো তোমাদের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ সে অথবা সেজ দিয়ে হয় অথবা ফিউচার ফর্ম উইল সে দ্বারা হয় তৈরি হয়, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই রিপোর্টেড স্পিচ এর মধ্যকার অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে কোনো প্রকার টেন্স এর পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সন পরিবর্তন করেই ন্যারেশন পরিবর্তন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এর বেশি আর নয়। আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো আলোচনা পেয়ে গেলে সেগুলো মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে দেখো আর নিজে নিজে প্র্যাকটিস করো, নিজে নিজে সেন্টেন্স তৈরি করো, সেই সেন্টেন্স থেকে ডিরেক্ট ন্যারেশন তৈরি করে ইনডিরেক্ট ন্যারেশন আবার তৈরি করো, সেখান থেকে এভাবে একটু এক্সারসাইজ করো নিজে নিজে। আজকের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের প্যাজ ন্যারেশনের বাকি যে আলোচনাটুকু আছে অনেক কম বা অল্প আলোচনা বাকি আছে তোমাদের জন্য, সেটুকু আলোচনা করে দিই। আমি সরাসরি তোমাদের প্যাসেজ এর মধ্যেই চলে যাবো, অর্থাৎ পুরোপুরি প্যাসেজ ন্যারেশনের এক্সাম্পলে চলে যাব। সে পর্যন্ত ভালো থেকো। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবে না, কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মন্তব্য আমাকে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে করে এর পরবর্তীতে আমি ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে তোমাদের বন্ধুদের উপকারের স্বার্থে আমার ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর আমার অন্যান্য ভিডিওগুলো পেতে
আমার চ্যানেল সার্চ করবে। আর আমার চ্যানেল সার্চ করার জন্য হোম টিচিং বাই শহীদুল স্যার অথবা শুধুমাত্র শহীদুল স্যার লিখে সার্চ দিলে আমার চ্যানেলটি এসে যাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক।